আচ্ছা আমরা ক্লাসে ঢুকতেছি, মিউজিকগুলো অফ করে দেন। আজকে আমাদের ক্লাস হচ্ছে ইনস্টাগ্রামের উপরে। আমরা ইনস্টাগ্রাম নিয়ে কিছু আলোচনা করে তারপর আমরা ইনস্টাগ্রামে ঢুকবো। ফার্স্টে আসেন আমরা একটু ইনস্টাগ্রাম সম্পর্কে জানি। স্টুডেন্ট কম থাকলে আসলে ক্লাসগুলো পড়ায় বোরিং লাগে সাধারণত। আচ্ছা, ইনস্টাগ্রামটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া, এটা একটা সোশ্যাল প্ল্যাটফর্ম। ফেসবুকের মতো এটা একটা সোশ্যাল মিডিয়া, বাট প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া কিছু ধরন থাকে বা টাইপস বলি আমরা। তো এই সোশ্যাল মিডিয়া তো একটা টাইপস আছে, একটা ধরন আছে। এটা কোন টাইপের সোশ্যাল মিডিয়া বা কোন ধরনের সোশ্যাল মিডিয়া, এটাকে বলা হয় মিডিয়া বেস বা মিডিয়া টাইপস। মিডিয়া মানে হচ্ছে যেখানে পিকচার বা ভিডিও দেওয়া যায় ওটাকে মিডিয়া বলা হয়। বুঝতে পারছেন? যেখানে পিকচার বা ভিডিও দেওয়া হয় ওটাকে কি বলে? মিডিয়া বলে। এবং এটা হচ্ছে 100% ইউজার বেস একটা প্ল্যাটফর্ম। ইউজার বেস মানে কি? ইউজার বেস মানে হচ্ছে গিয়ে এইটা আপনি চাইলেই ওয়েবে চালাতে পারবেন না, অ্যাপ দিয়ে চালাতে হয়। অ্যাপস অ্যাপস মানে কি? মোবাইলে অ্যান্ড্রয়েড ফোনের যে আমাদের অ্যাপস ইউজ করি না, অ্যাপসের মধ্যে এটাকে ইউজ করতে হয়। কেন আমরা ওয়েবে চালাতে পারি না? কারণ এটা ওয়েব বেস প্ল্যাটফর্ম না, এটা অ্যাপ বেস প্ল্যাটফর্ম। ইনস্টাগ্রামটা এইটা পুরোটাই আপনার মোবাইল দিয়ে কাজ করতে হয়। আমরা ওয়েবে অল্প কিছু কাজ করতে পারি, ওয়েবসাইটে অনেক কাজ করতে পারি না। তো যেহেতু এটা অ্যাপ বেস প্ল্যাটফর্ম, এই জন্য এটাকে বলা হচ্ছে 100% ইউজার বেস প্ল্যাটফর্ম। কারণ কি? কারণ হচ্ছে যে একটা ব্রাউজারকে রোবট দিয়ে পরিচালনা করা যায়। রোবট, ওটা অটো ক্লিক করা, তারপর হচ্ছে পেজটাকে রিফ্রেশ দেওয়া, চেঞ্জ করা, এটা রোবোটিকের মাধ্যমে অ্যাসাইন করে একটা পিসিকে মনিটরিং করানো যায়। কিন্তু অ্যাপস থাকে কোথায়? মোবাইলে থাকে। তো মোবাইলটা কে চালায়? সাধারণত ইউজারই চালায়। মোবাইলটা আবার রোবট চালাতে পারবে না, অপারেট করতে পারে না। হ্যাঁ, এটা ম্যানুয়াল প্রসেসে ওয়ার্কটা করতে হয়। তো এই জন্য এটাকে বলা হয় ইউজার বেস এবং প্ল্যাটফর্ম, কারণ এটাকে অ্যাপসের উপরেই মূলত ডিপেন্ড করে। যদি আপনারা মনে করেন যে শুনে আসছিলেন যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়, তাহলে একটাই প্ল্যাটফর্ম হচ্ছে ইনস্টাগ্রাম। এটা মোবাইলের উপরে যেহেতু, তার মানে এটা যদি আপনি মানে ভালো করে শেখেন, তাহলে শুধুমাত্র মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়, মানে মোবাইল দিয়ে ইনকাম করা যায়। কারণ এটা তো মোবাইল দিয়ে কাজ করতে হয় ইনস্টাগ্রাম, এটা তো আর ওয়েব দিয়ে কাজ করা যাবে না। এই জন্য এটাকে বলা হয় ইউজার বেস প্ল্যাটফর্ম, অ্যাপ বেস প্ল্যাটফর্ম। টাইপস কি? টাইপ হচ্ছে কি মিডিয়া টাইপ। ওকে, মিডিয়া টাইপ। এখন আসেন ইনস্টাগ্রামের কি ধরনের কাজ আছে মার্কেট প্লেসে, এটা জেনে তারপর আমরা ইনস্টাগ্রামের দিকে ঢুকতেছি। ইনস্টাগ্রামের মধ্যে আপনি যে কাজগুলো সাধারণত পাবেন মার্কেট প্লেসে, সেই কাজগুলো হচ্ছে গিয়ে একটা ইনস্টাগ্রামের প্রোফাইল ক্রিয়েট। সিম্পল, এটা রেয়ার, সহজে আসে না। যেটা আসে সেটা হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, বিজনেস পেজ ক্রিয়েট করতে হবে। সেটা হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, 3-4টা জায়গাতে পেজ, বিজনেস পেজ ক্রিয়েট করে দিতে হবে। মানে এমন না যে শুধুমাত্র ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার কাছে আসবে। এটা সিম্পল কাজ, এটা যে কেউ করতে পারে। যেটা আসে সেটা হচ্ছে কি ইনস্টাগ্রামের ফলোয়ার বাড়ানো। কি বাড়ানো? ফলোয়ার। এটা ইম্পর্টেন্ট। ইনস্টাগ্রামের অর্গানিক মার্কেটিং করা, ইনস্টাগ্রামের পেইড মার্কেটিং করা, এই 3টা কাজ। ফলোয়ার বাড়ানো হচ্ছে কি মেইন কাজ, এটা বেশি আসে। এরপর হচ্ছে অর্গানিক মার্কেটিং, আপনার একটা পোস্টকে অর্গানিক মার্কেটিং করা। এরপর যেটা হচ্ছে পেইড মার্কেটিং। পেইড মার্কেটিংটা আবার রেয়ার, কাজটা কম। পেইড মার্কেটিং আসে। হ্যাঁ, ওকে। তো এই 3 ক্যাটাগরি কাজ আমরা মার্কেট প্লেস থেকে পাবো। তো যেই 2টা ক্যাটাগরি বেশি আসে, সেই 2টা ক্যাটাগরি হচ্ছে গিয়া ফলোয়ার আর হচ্ছে অর্গানিক মার্কেটিং। তো এই 2টা জিনিস আমাদের মূল ফোকাস থাকবে, যে আমরা এই 2টা জিনিসই শিখবো, যেটা মার্কেট প্লেসে আমাদের কাজটা বেশি আসে বা অ্যাভেলেবেল এই কাজগুলো আসবে। ওকে, আসেন। ইনস্টাগ্রাম একটা ওভারভিউ আছে, আমরা কি কি শিখবো আসলে মূলত। ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম বিজনেসে কিভাবে কাজ করে, একটা প্রফেশনাল পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, অপটিমাইজ কিভাবে করতে হয়, হ্যাশট্যাগুলো কিভাবে রিসার্চ করতে হয়। বিকজ এখানে অর্গানিক মার্কেটিং এর মেথড হচ্ছে একটাই, হ্যাশট্যাগ। ফেসবুকে যেমন ডেমোগ্রাফি ডাটা আছে না, অ্যালগরিদম আছে না, এই জায়গার অর্গানিক মার্কেটিং এর মেথড হচ্ছে একটাই মেথড, সেটা হচ্ছে হ্যাশট্যাগ এর মাধ্যমে। সো হ্যাশট্যাগে যেহেতু মার্কেটিং করা যায়, তার মানে হ্যাশট্যাগটা ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই আমাদের হ্যাশট্যাগটা খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করতে হবে, যে কোন হ্যাশট্যাগটা নিব। হ্যাশট্যাগে তো অভাব নাই, দুনিয়ার হ্যাশট্যাগ আছে। আমরা কোন হ্যাশট্যাগ আমাদেরকে নিতে হবে, কোন হ্যাশট্যাগটা আমরা কোন পোস্টের জন্য বসাবো, এই ধরনের কিছু কাজ এখানে অনেক কিছু আছে। আমাদের এত কিছু দেখা এখন লাগবে না, কারণ আমরা ডিরেক্ট কি বলে এটাকে পেজে যাব, পেজ থেকে কাজ করবো আর একটা জানবো কোনটার জন্য কি করতে হবে না করতে হবে। ওকে, আমরা ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে এসে ডিরেক্ট আপনি একটা অ্যাকাউন্টকে ক্রিয়েট করে ফেলবেন। ভেরি সিম্পল। ফেসবুক দিয়ে ক্রিয়েট করতে পারবেন, আলাদা করতে পারবেন।
ইনস্টাগ্রামটা ফেসবুকেরই একটা কনসার্ন, আলাদা সিস্টার কনসার্ন বলা হয় আর কি, মানে ফেসবুকেরই নিজস্ব প্রোডাক্ট ইনস্টাগ্রাম এখন। হ্যাঁ, তো ইনস্টাগ্রাম ফেসবুক দিয়ে অটো লগইন করতে পারবেন, আলাদা একটা ইয়া দিয়ে মেইল দিয়ে আপনি করতে পারবেন। করার পরে আপনি ডিরেক্ট চলে যাবেন হচ্ছে প্রোফাইলে, চলে যাবেন কোথায়, প্রোফাইলে। আপনার প্রোফাইলটাকে সেট করতে হবে, আপনার প্রোফাইলটাকে অপটিমাইজ করতে হবে। আমরা দুটো জিনিস দেখাবো, পাশাপাশি রাখি। দুটো প্রোফাইল দেখায়, ধরেন এখানে লিখলাম সাদিক, ওকে, দুই ক্যাটাগরি একটা প্রোফাইল। হ্যাঁ, আসেন এইখানে আপনি প্রোফাইল যখন সেট করবেন, সেটের মধ্যে কি কি থাকে আর কি ডিসপ্লেতে, একটা হচ্ছে কি আপনার ইউজার আইডি, আপনার নাম, আপনার ডেজিগনেশন, এরপর হচ্ছে কি আপনার যদি কোনো স্কিল থাকে, কোনো কাজ থাকে সেটা, যদি না দেন তাহলে হচ্ছে কি হ্যাশট্যাগ দিয়ে মার্কেটিং করা, অর্থাৎ আপনার যে রিলেটেড স্কিল আছে ওই রিলেটেড স্কিল দিয়ে হ্যাশট্যাগ দিয়ে রাখা প্রোফাইলের মধ্যে, বিকজ কেউ যদি এই হ্যাশট্যাগ দিয়ে সার্চ করে কখনো, সেজন্য আমার প্রোফাইলটাও পায়। অর্থাৎ হ্যাশট্যাগ দিয়ে সার্চ করলে তো এগুলো পাবেই, পাশাপাশি যদি কোনো ব্যক্তি থাকে ব্যক্তির প্রোফাইলে কিন্তু চলে আসে। ওকে, আবার আপনি এভাবে না করে এভাবে করতে পারেন, ইউজার আইডি থাকলো, নাম থাকলো, ডেজিগনেশন থাকলো, এরপর এখানে আইকন অর্থাৎ ইমোজি দিয়ে দিয়ে সুন্দর করে আপনার যে স্কিলগুলো আছে বা যেখানে কাজ আপনি করেছেন, কিছু এক্সপিরিয়েন্স আছে, কিছু অ্যাওয়ার্ড পেয়েছেন, এগুলো আপনি সাজিয়ে দিতে পারেন থাকলে। না থাকলে আপনি আমার মতো করে এইভাবে হ্যাশট্যাগও দিতে পারেন, আপনার ইচ্ছা। আমরা হ্যাশট্যাগটা কেন দিয়েছি, ফর মার্কেটিং, যেন কেউ হ্যাশট্যাগ দিয়ে সার্চ করলে আমার আইডিটাকে খুঁজে পায়। ওকে, এবং ম্যান্ডেটরি হচ্ছে গিয়ে ওইখানে একটা লিঙ্ক দেওয়া। লিঙ্ক মানে কি, স্বভাবতই কোনো কাস্টমার বা কোনো ক্লায়েন্ট আপনার ইনস্টাগ্রামের প্রোফাইল দেখে আপনার সম্পর্কে বুঝতে পারবে না আপনার স্কিল কি, আপনি কি পারেন, কি জানেন, বুঝছেন? সাধারণত এটা দেখে কি বুঝবেন বলেন তো, ডিজিটাল মার্কেটার, গ্রাফিক ডিজাইনার, ফাইবার আপলোড, শেষ। তার কি স্কিল আছে, কি কাজ পারে না পারে, তার আসলে অভিজ্ঞতা আছে কিনা, কর্মদক্ষতা কতটুকু, এটা ডিটেলস বোঝা যায় না। এই জন্য আমাদের কি করতে হয়, এইখান থেকে কোনো ক্লায়েন্টকে অন্য কোনো জায়গায় নিয়ে আপনার সম্পর্কে ডিটেলস জানাতে হবে। তার মানে কি দাঁড়াচ্ছে, আমি জানাবো কিভাবে, একটা ওয়েবসাইটের মাধ্যমে। ধরেন আপনার একটা ওয়েবসাইট যদি থাকে, আপনার নিজের পার্সোনাল একটা ওয়েবসাইট, তাহলে আপনি ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিবেন। যদি না থাকে তাহলে লিঙ্ক ট্রিতে একটা অ্যাকাউন্ট খুলে এইখানে আপনার তৃতীয় কোনো জায়গার বা অন্য কোনো জায়গার অ্যাকাউন্টগুলো দিয়ে দিতে হবে, যেন আপনি এখান থেকে ক্লায়েন্টকে আরেক জায়গায় নিয়ে যেতে পারেন। কারণ উদ্দেশ্য কি, ক্লায়েন্টকে আমার সম্পর্কে বোঝানো, আমাকে চেনানো, আমাকে জানানো। ধরেন একজন ক্লায়েন্ট এসে এটুকু না বুঝে, যদি না বুঝে তখন কিন্তু ক্লিক করবে সেই লিঙ্কে, ক্লিক করলো, ক্লিক করার পরে দেখবেন একটা থার্ড পার্টি একটা ওয়েবসাইটের মতন ওপেন হবে। ওপেন হওয়ার পরে এই জায়গাতে লেখা থাকবে হচ্ছে গিয়ে ফেসবুক, টুইটার, ওয়েবসাইট, দেখতে পাচ্ছেন? এখন যার টুইটার অ্যাকাউন্ট আছে সে আমাকে টুইটারে ক্লিক করবে, যার যার ওয়েবসাইটের দরকার সে ওয়েবসাইটে ক্লিক করবে, যার ফেসবুকে দরকার সে ফেসবুকে ক্লিক করে আমার সম্পর্কে জানবে। তার মানে কি, টুইটার বাদে বাকি 3টা প্ল্যাটফর্ম দিয়েছি, মানে ইনস্টাগ্রাম বাদে বাকি 3টা প্ল্যাটফর্ম দিয়েছি। ইনস্টাগ্রাম তো আমি আসি, দিয়ে তো লাভ নাই। দেখেন আমি যখন ফেসবুকে ক্লিক করলাম তখন ফেসবুকে তথ্য চলে আসছে না, অর্থাৎ কেউ যদি ফেসবুকে আমার সাথে কানেক্ট হতে চায় বা আমার সম্পর্কে জানতে চায়, ফেসবুক থেকে জানতে পারবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গিয়ে যদি টুইটারের মাধ্যমে কেউ আমার সম্পর্কে জানতে চায়, সেটাও আমার সম্পর্কে জানতে পারবে। নাম্বার 3, আমি একটা ওয়েবসাইটও দিয়ে দিয়েছি, অর্থাৎ কেউ যদি আমার সম্পর্কে ওয়েবসাইট থেকেও আমার সম্পর্কে ডিটেলস জানতে চায় সেটাও জানতে পারবে। সাধারণত এই ধরনের প্ল্যাটফর্ম থেকে ডিটেলস জানানো যায় না নিজের সম্পর্কে, নিজের স্কিল সম্পর্কে, কারণ এখানে বেশি লেখার জায়গা নেই, আছে অল্প লিখতে হয়, বেশি লেখা যায় না। এই জন্য একটা ওয়েবসাইট দেওয়া হয়েছে যেখান থেকে আমার সম্পর্কে কোনো ক্লায়েন্ট ডিটেলস জানতে পারবে, জিমেইলের দরকার হলে জিমেইল পাবে, ফোন নাম্বার পাবে, আমার কিছু কিছু স্কিল আছে, কোনটা কত % আমি কাজ করতে পারবো সেটা আছে, রিজিউম, এক্সপিরিয়েন্স, এডুকেশন, অর্থাৎ আমার এক্সপিরিয়েন্সের ঘর আছে, এডুকেশনের ঘর আছে, আবার এখানে সার্ভিস, কি কি সার্ভিস আমি দিব সেটা আছে, এবং নিচের দিকে কি আছে দেখেন, অ্যাড্রেস। হ্যালো, এখানে ফোন নাম্বার আছে, অ্যাড্রেস আছে, ইমেল আইডি আছে, কেউ যদি ফোন করতে চায় করতে পারবে, অ্যাড্রেস, ইমেল আইডি দেওয়া আছে। আবার সোশ্যাল মিডিয়ার আইকনও দেওয়া আছে, অর্থাৎ আইকন মানে শুধু আইকন না, কেউ যদি চায় এখান থেকে আমার সাথে কানেক্ট হবে, টুইটারে যদি কেউ ক্লিক করে দেখবেন যে তাকে কিন্তু টুইটারে নিয়ে যাবে। অর্থাৎ আমার সম্পর্কে ডিটেলস একটা ব্যক্তিকে জানানোর জন্যই মূলত ওয়েবসাইট দিতে হয়। সাধারণত এই পেজগুলো থেকে ডিটেলস জানা যায় না, এই জন্য আমরা কি করি, ওয়েবসাইট। আমি চাইলে কিন্তু এখানে ওয়েবসাইটে দিতে পারতাম, বাট সবার যে ওয়েবসাইট থাকবে তা তো না।
এই জন্য আমরা লিঙ্কট্রিতে একটা অ্যাকাউন্ট খুলবো। কি খুলবো? লিঙ্কট্রিতে একটা অ্যাকাউন্ট খুলবো, linktr.ee। লিঙ্কট্রিতে যখন আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি এইভাবে করে লিঙ্কগুলোকে অ্যাসাইন করতে পারবেন। একটা ওয়েবসাইটের মধ্যে এইভাবে লিঙ্কগুলো দেওয়া যায়। আমরা লিঙ্কট্রিতে ঢুকি, ওকে, লগ ইন করি। সোশ্যাল মিডিয়ার সমস্যা, ইন্টারনেট সমস্যা, সমস্যা সমস্যা, সাদা হয়ে আছে। কোন ব্যাচ? blogger.com, ব্লগ স্পটে ফ্রি। যাদের টাকা পয়সা নাই, আমার মতো গরিব, হ্যাঁ, তার এই যে ব্লগ স্পটে ফ্রি খুলতে হবে। দেন আমি এটা ফ্রি খুলছি, blogspot.com, blogger.com। এটার জন্য টুকটাক কোড জানা থাকলে ভালো, HTML CSS এর বেসিক টেসিক জানলে ভালো। ব্লগ স্পট, ওই ব্লগ স্পট লিখে তো ব্লগারই আসবে। কি অবস্থা, ব্রাউজার চলে না, ঘুরে না, নেটের তো বেহাল অবস্থা নাকি। ওয়েবসাইটেরও কি করোনা ধরছে? যাইবো দেখে এই কাহিনী করতেছে। বাইরে সকাল থেকে পুলিশের গাড়ি, কোনো গ্যাঞ্জাম টানা সমস্যা রাস্তায় সকাল থেকে। এই যে হ্যাঁ, সকাল থেকে এরকম অ্যাম্বুলেন্স যাওয়া শুনতেছি। করোনা রোগী ঢুকইতে পারে, আবার ইমার্জেন্সি রোগী দৌড়ে দৌড়ে উপরে থাকে। পরশুদিন ক্লাস শেষ হয়েছে, এরকম একটা ইমার্জেন্সি রোগী ঢাকা মেডিকেল নিয়ে যাবে, আমি তো ওই রাস্তা দিয়ে যাইতেছি, মৎস্য ভবনের আইসা
আমিও পড়ছি অ্যাম্বুলেন্সের সাথে, মোটরসাইকেল নিয়ে সিপার মধ্যে, কানের সামনে তো বাঁচতেছে, ওদিকে পুলিশও খুলতেছে না, পুরো 15টা মিনিট বসায় রাখছে। আমি তো হেলমেট টেলমেট বন্ধ করে বসে আছি, আওয়াজ না, একদম কানের সামনে না। এদিকে তো ইমার্জেন্সি দেখছি যে রুগী একটা আছে, আমি বলছি যে ঢাকা মেডিকেলই যাবে, এদিক দিয়ে ঢাকা মেডিকেল যাবে, আমি পুলিশও ছাড়তেছে না, সামনে ফাঁকা আছে, ও ওদিক দিয়ে ছাড়তেছে, ওর যে এতক্ষণ হর্ন দিতেছে, হুইসেল বাজাইতেছে, কোনো পাত্তাই নেই। ওই সামনে দিয়ে হেলমেট বন্ধ করে আছে, তারপর আওয়াজ আওয়াজ তো ঢুকেই। আচ্ছা, লিঙ্কটিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনার মেইলে একটা ভেরিফিকেশন লিঙ্ক যাবে, ওটাতে ভেরিফাই না করলে কিন্তু এগুলো ইনঅ্যাক্টিভ হবে, কাজ করতে পারবেন না। আপনার লিঙ্কটিতে যখন একটা অ্যাকাউন্ট খুলবেন, খোলার পরে আপনার মেইলে একটা ভেরিফিকেশন লিঙ্ক যখন যাবে, যাওয়ার পরে তখন আপনি এখানে কাজটা করতে পারবেন, অর্থাৎ এই লিঙ্কগুলো বসাইতে পারবেন। কিভাবে? অ্যাড নিউ লিঙ্ক আছে, অ্যাড নিউ লিঙ্কে ক্লিক করবেন। ফ্রিও আছে, প্রিমিয়ামও আছে, বাট ফ্রিতে করা যায় না। বুঝেন না, আমি গরিব, সবাই তো গরিবই হবে। হ্যাঁ হ্যাঁ, কার সম্পত্তি? আচ্ছা, টাইটেলে গিয়ে হচ্ছে গিয়ে আপনি যেই ডেস্টিনেশনের লিঙ্কটা দিবেন সেটা টাইটেলটা দিয়ে দিবেন, যে ডেস্টিনেশনের লিঙ্কটা দিবেন সেটা টাইটেল। যেমন ধরুন আপনি ফেসবুকের লিঙ্ক যদি দেন, তাহলে ফেসবুকের নাম দিতে হবে, যে আমি ফেসবুকে নিয়ে যাবো। যেমন আমি লিখছি না টুইটার, ক্লিক করলে কই ঢুকবে? টুইটারেই তো ঢুকবে। ওয়েবসাইট লেখা, ক্লিক করলে ওয়েবসাইটে ঢুকবে। ফেসবুক লেখা, ক্লিক করলে ফেসবুকে ঢুকবে। আবার আপনি যদি কোনো কিছু না লিখে লেখেন ফলো মি, ফলো মি তার মানে কি? ও কই? এখানে ক্লিক করলে আমার কোনো না কোনো লিঙ্ক পাবে আমাকে ফলো করার জন্য, অনেক কিছু হইতে পারে এখানে। ফলো মি দেওয়ার পরে ধরেন আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম, ব্লগারের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলাম, ইউআরএল এ গিয়ে পেস্ট করে দিলাম। এখন বাইরেটা ক্লিক করলে এটা চলে আসবে এখানে। নেট কি আসে না আবার চলে গেছে? এই যে আসছে না ফলো মি, তার মানে আমি টেস্ট করে দেখবো কাজ করে কিনা। ফলো মিতে ক্লিক করব, যে লিঙ্কটা দিছি ওই লিঙ্কে কিন্তু নিয়ে গেছে। ঠিক তেমনি আপনিও এখানে এইভাবে করে এক একটা করে যতটুকু লিঙ্ক দরকার আপনি লিঙ্কটা নিয়ে আপনার যে একটা নিজস্ব লিঙ্ক দিয়েছে মাই ট্রি লিঙ্ক ট্রি, এই ইউআরএলটা যেখানে পোস্ট করবেন সে চাইলে আপনার এই অ্যাড্রেসগুলো পেয়ে যাবে এটার মাধ্যমে। লিঙ্ক ট্রিটা কিন্তু অনেক জনপ্রিয়, আপনি ফেসবুকে দেখবেন অনেক অ্যাড আসে লিঙ্ক ট্রি নিয়ে, হ্যাঁ, অনেক পপুলার একটা প্ল্যাটফর্ম। কোনটা? এটা একটা ব্লগ সাইট বলা যায়, অর্থাৎ থার্ড পার্টি কিছু সাইট থাকে যেখানে আপনি আপনার কোনো কিছুকে মার্কেটিং করতে পারেন, মানে মার্কেটিং এর একটা টুলস বলা যেতে পারে এটাকে। লিঙ্কট্রি প্রমোশন করার জন্য, প্রমোশনাল কিছু জিনিস চালু করার জন্য বা প্রমোশন করার জন্য এই ধরনের প্ল্যাটফর্মগুলো ইউজ করা হয়। তো আমি চাইলে এখন এটাকে অফ করে রাখতে পারি, যে অফ করে দিলাম, তার মানে কি আমার এখানে এই ফলো মিটা অফ হয়ে যাবে, নাই। আবার চাইলে আপনি অন করতেও পারেন, আবার যদি চান ডিলিট করে দিবেন, ডিলিটও করতে পারেন। ডিলিট ক্লিক করে ডিলিট, ফলো মি বাটনটা এখান থেকে চলে যাবে, নাই। এইটুকু কমপ্লিট করে আপনি সুন্দর মতন আপনার এই লিঙ্কটির যে অ্যাকাউন্ট আছে দিয়ে দিলে আপনার এরকম করে আপনার ওয়েবসাইটের মধ্যে ঢুকে আপনার সম্পর্কে জানতে পারবেন। আবার দেখেন এখানে কতজন ভিউ করেছে আপনার লিঙ্কে, কতজন ক্লিক করছে, একটা ডেটা কিন্তু দেওয়া যায় এখানে। বাট এখানে বলে দিয়েছে এগুলো টোটাল দেখতে হইলে আপনাকে প্রো ভার্সন নিতে হবে। ফ্রিতে আমি লিঙ্ক দিতে পারবো, সবকিছু করতে পারবো, কিন্তু এই ধরনের অ্যানালিটিক্স দেখতে গেলে আমাকে মেম্বার হইতে হবে, প্রো মেম্বার। তখন আমি কতজন ভিউ করছে, কয়টা ক্লিক করছিল ওই দিন, এটা একটা আপডেট স্ট্যাটিক্স ডাটা পাবো। তখন অনেকেই আছে এখানে তার ওয়েবসাইটে লিঙ্ক দেয়, অনেকে আছে তার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেয়, তখন বুঝতে পারে যে তার এই চ্যানেলের মধ্যে কতজন ক্লিক করছিল, এখান থেকে কতগুলো ক্লিক গেছে, বুঝছেন? এটা প্রো ভার্সনে হয়, বাট আমরা এছাড়া বাকি কাজগুলো করতে পারবো এখান থেকে। এটা ছিল আমাদের লিঙ্ক ট্রি। ওকে, তো আমার সাথে প্রোফাইল আবার যাই, ও কিন্তু একটা ওয়েবসাইটে লিঙ্ক দিয়েছে না? এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনি সুন্দরভাবে প্রোফাইলটাকে এভাবে সাজাবেন, সাজানোর পরে লিঙ্কটিতে একটা অ্যাকাউন্ট খুলে লিঙ্কটা দিয়ে দিবেন, এবং নিচে এখানে একটা হাইলাইটসের মতো করে তৈরি করবেন। হাইলাইটস কি? ফেসবুকে যেমন থাকে স্টোরি দেখি আমরা, বাট ওটা তো 24 ঘন্টা পরে চলে যায়, থাকে না, বাট এই জায়গায় এই হাইলাইটগুলো থেকে যাবে, এটা কিন্তু চলে যাবে। এটা অ্যালবামের মতো ক্রিয়েট করা, অর্থাৎ আপনার যত ধরনের স্কিল থাকবে, স্কিল মানে আপনি ডিজাইন পারেন, আপনি ফেসবুকের পোস্ট করতে পারেন, ফেসবুকের পেইড মার্কেটিং পারেন, ফেসবুকের অর্গানিক মার্কেটিং পারেন, ইনস্টাগ্রামের ফলোয়ার বাড়াইতে পারেন, অনেক কাজ আছে না? আমরা অনেক কাজ শিখবো না?
প্রত্যেকটা কাজের স্যাম্পল আপনি সুন্দর সুন্দর করে স্যাম্পল তৈরি করে 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 এখানে অ্যালবামের মতো করে বানাতে পারবেন, স্টোরির মতন, যেটা থেকে যাবে। সুবিধা কি? সুবিধা হচ্ছে একজন ক্লায়েন্ট এসে যখন দেখবে যে সে এই এই স্কিল আছে, সে এইগুলো সাজিয়েছে, যেমন বলেছে মাই বুক, আপনি যদি মাই বুক না দিয়ে এখানে যদি লেখেন মাই ডিজাইন, তার মানে আপনি যত ধরনের ডিজাইন করেছেন সেটা আসবে। বিজনেস কার্ড ডিজাইন, ব্রুশিয়ার ডিজাইন, ফ্লাইয়ার ডিজাইন লিখে দিয়েছেন, তার মানে এটা আসবে। আবার আপনি এখানে লিখেছেন কি ইনস্টাগ্রামের ফলোয়ার গ্রোথ, তার মানে ইনস্টাগ্রামের ফলোয়ার কিভাবে বাড়ায়, তার মানে এইখানে যে ভিডিও আকারেও দিতে পারেন, একটা ভিডিওতে আপনি কাজ করতেছেন সেটা আকারে আপনি দিতে পারেন, দেওয়া যায় অনেকভাবে। পিকচার, ভিডিও, যেভাবে আপনি মনে চায় না কেন এইভাবে আপনি এখানে দিতে পারবেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ক্লায়েন্টকে আমার সম্পর্কে ডিটেলস জানানো, যেন ক্লায়েন্ট আমাকে এখানে থেকে নক করে। বুঝতেন? এবার আসেন কিভাবে করবেন। এডিট প্রোফাইলে যাইয়া এই যে নাম, ইউজার নেম, লিঙ্ক ট্রি অ্যাকাউন্ট মানে ওয়েবসাইট, বায়োর লিমিট আছে, বায়ো কিন্তু চাইলে এমন আনলিমিটেড তার না, 155 ক্যারেক্টারের মতন ধরে। এরপর হচ্ছে ইমেল আইডি, ফোন নাম্বার, জেন্ডার, সিমিলার অ্যাকাউন্ট সাজেস্ট, এটা দিয়ে সাবমিট করে দিবেন, বাস আপনার একটা প্রোফাইল ইনিশিয়ালি রেডি। এরপরে আসেন চেঞ্জ পাসওয়ার্ড। চেঞ্জ পাসওয়ার্ড কি? সিম্পল, যদি পাসওয়ার্ড চেঞ্জ করা দরকার হয় সেটা এখান থেকে করবো। অ্যাপ অ্যান্ড ওয়েবসাইট, অ্যাপ অ্যান্ড ওয়েবসাইট কি? যদি আপনার কোনো ওয়েবসাইট অথবা অ্যাপ এটার সাথে কানেক্ট থাকতো তাহলে এটা অ্যাক্টিভ নাকি এক্সপায়ার্ড হয়ে গেছে নাকি আপনি রিমুভ করে দিয়েছেন সেটা দেখা যেত। ইমেল অ্যান্ড এস এম এস, ইমেল অ্যান্ড এস এম এস কি? সাবস্ক্রাইব টু, যদি আপনি এগুলোকে টিক চিহ্ন দিয়ে দেন, আপনার যে ইমেল আইডি দিয়েছেন ওই ইমেলের মধ্যে এই ফিডব্যাক মেল আসবে, রিমাইন্ডার মেল আসবে, প্রোডাক্টের, নিউজের, এই ধরনের মেলগুলো আসতে শুরু করবে আপনার ওই মেইলে, যে মেলটা আপনি দিয়েছেন। তারপরটা কি? পুশ নোটিফিকেশন। পুশ নোটিফিকেশন চেক করা দরকার পড়ে না, সকল নোটিফিকেশনগুলো অন করা থাকে, কোনো নোটিফিকেশন সাধারণত অফ থাকে না। ম্যানেজ কন্ট্যাক্ট, ম্যানেজ কন্ট্যাক্ট হচ্ছে কি আপনার কন্ট্যাক্ট লিস্টে যতজন ব্যক্তির অ্যাকাউন্ট আছে ইনস্টাগ্রামে তাদের লিস্টগুলো এখানে চলে আসবে। ধরুন আপনার ফোন নাম্বারের মধ্যে ফোন লিস্টে আছে 300, ওইখানে 10 জনের আছে গিয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, 10 জনের লিস্ট কিন্তু শো করবে এখানে 10 জনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির মধ্যে কি আছে? তেমন কিছুই নাই, টু ফ্যাক্টর অথেন্টিকেশন যেটা এটাকে সেট করে নিতে হয়। লগইন অ্যাক্টিভিটিস কি? কখন কোন জায়গায় আপনি লগইন করেছেন সেই লোকেশন, সেই অ্যাড্রেসটা দেখানো যাবে। এরপরটা কি? এরপরটা হচ্ছে ইমেল ফ্রম ইনস্টাগ্রাম। ইমেল ফ্রম ইনস্টাগ্রাম মানে হচ্ছে ইমেল যদি আসে ইনস্টাগ্রাম থেকে, অর্থাৎ সিকিউরিটি পারপাস যদি কোনো মেইল আসে আপনার কাছে, ইনস্টাগ্রাম আপনাকে পাঠিয়েছে, আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়েছে, হ্যাক হয়েছে, পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে, বা কেউ আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিয়ে ঝামেলা করতেছে, এই ধরনের কোনো মেসেজ আসার দরকার হলে ইনস্টাগ্রাম আপনাকে পাঠাবে ডিরেক্ট। সিকিউরিটি রিলেটেড ইস্যু পাঠিয়েছে কবে? মার্চের 30 তারিখ, গতকালকে রাত্রেবেলা। ওকে, অর্থাৎ 14 দিনের যে আপডেট সেটা এখানে থাকবে 14 দিন পর্যন্ত, 14 দিন পর পর চেঞ্জ হয়ে যাবে। এরপর হচ্ছে গিয়া প্রাইভেসি গেল, লগইন অ্যাক্টিভিটি গেল, ইমেল ফর ইনস্টাগ্রাম গেল। এইবার এটা কি? সুইচ টু প্রফেশনাল, পার্সোনাল লেখা। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুই ধরনের অ্যাকাউন্ট হয়, এটা আপডেট আসছে, এটা আগে ছিল না এই অপশনটা, এটা রিসেন্টলি আপডেট আসছে। সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট মানে হচ্ছে আমারটা হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্ট অর্থাৎ বিজনেস অ্যাকাউন্ট, আপনি এটাকে চাইলে পার্সোনাল অ্যাকাউন্টে নিয়ে যেতে পারবেন। ইনস্টাগ্রামে দুই ধরনের অ্যাকাউন্ট হয়, একটা কি পার্সোনাল, একটা হচ্ছে প্রফেশনাল। প্রফেশনাল মানে হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট, যেটা দিয়ে আপনি পেইড মার্কেটিং এর কাজ করতে পারবেন, অ্যাড রান করতে পারবেন, বুঝছেন? আর এটা হচ্ছে কি পার্সোনাল অ্যাকাউন্ট, একটা বিজনেস অ্যাকাউন্ট, এটা পার্সোনাল অ্যাকাউন্ট। যেটা বিজনেস অ্যাকাউন্ট সেটাকে বলা হয় প্রফেশনাল অ্যাকাউন্ট, মনে থাকবে। এবার আসেন আমাদের ইনস্টাগ্রামে দুটো অ্যাকাউন্ট লাগবে। কয়টা? একটা হচ্ছে আমার নিজের পার্সোনাল অ্যাকাউন্ট, আমার নামে হবে, যেটা দিয়ে আমি আমার স্কিলকে শো করব, যেটা দিয়ে আমি অনেক লোকাল ক্লায়েন্টকে পাবো। আর আরেকটা হচ্ছে নিশ রিলেটেড অ্যাকাউন্ট। নিশ, নিশ কি কে বলতে পারবে? নিশ কি জানেন? কিছু জানেন না? এলো নিশ হয়ে গেল। বলেন এবার কি 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 লুঙ্গি কি কি? যেদিন প্রথম আমি নিশ শুনি
সেদিন আমি আপনাদের মতন এরকম এই অবস্থা আছে। ক্লায়েন্ট আমাকে বলছে যে আমি তো তোমাকে দিয়ে মার্কেটিং করাবো, তুমি কোন নিশ নিয়ে কাজ করো, তোমার নিশ অ্যাকাউন্ট কি? তো এখন আমি তো বুঝতেছি না, কারণ আমি প্রথম শুনছি না। আমি কি করছি, গুগলে গিয়ে সার্চ করছি নিশ, আইসি কি কুলুঙ্গি। এখন তো করছি আরো বেশি মাইন্ড করছি যে ক্লায়েন্ট কইলো কি আর পাইলাম কি। তো ক্লায়েন্ট যে বানানটা দিয়েছে ওই বানানটা আমি কপি করে এখানে পেস্ট করছি, কারণ আমি যে লিখতাম তাহলে ভুল হইতো। তো এখন এটার কোনো কিছুই খুঁজে পাইতেছি না, এত জায়গায় এত গুগলে গিয়ে সার্চ করছি হোয়াট ইজ নিশ নিশ, তো এটা অর্থটা তো সব জায়গায় ট্রান্সফার করতে কুলুঙ্গি পাইতেছি। এখন আমি চিন্তা করলাম যে এখান থেকে বাসের উপায় কি। বাসের উপায় হচ্ছে গিয়া কাটা দিয়ে কাটা তুলতে হয়, ছোটবেলা সিনেমায় বহুত শুনছি, কাটা দিয়া কাটা তুলতে হয়। তো ক্লায়েন্টের এবার পাল্টা প্রশ্ন করছি, আমি তো অনেক নিশ নিয়ে কাজ করি, তোমার কোন নিশ দরকার? পরে ক্লায়েন্ট আবার বলতেছে যে আসলে আমি যে নিশটা নিয়ে মূলত কাজ করতে চাচ্ছি তোমার সাথে, সেটা হচ্ছে কসমেটিক্স প্রোডাক্ট, আমার কাছে কসমেটিক আইটেম আছে। তো তখন আমি একটু একটু ক্লিয়ার হইতে শুরু করলাম যে নিশ মানে হচ্ছে ও কোন একটা জাতি বা গোষ্ঠীকে বুঝাচ্ছে, কোন একটা জাতি বা গোষ্ঠী। যেমন ডেসক্রাইব করবো এখন, তখন ক্লিয়ার হবে। আমার ওই সময় এই ডেসক্রাইব করার মতো কোনো জায়গা পাইনি, মানে ইন্টারনেটে তো এত কিছু নাই ওই সময়, অর্থাৎ 2013 সালে কই পাবো আমি এগুলো। এখন তো সব সার্চ দিলেই পাওয়া যায়, ব্যাখ্যা আপনাকে একদম ভাঙ্গে ভাঙ্গে ঘুরে ঘুরে করে বুঝাই দিচ্ছে ওয়েবসাইটগুলোতে। ওই সময় তো নাই, ওই সময় মানুষ জানতো তার ওয়ার্ড, কারণ ফরেন কান্ট্রির ব্যক্তিরা তো আমার থেকে ওদের ওয়ার্ড বেশি জানে না। ইংলিশ একটা কথা বলছে যে আমি আমার নিশের একটা কাজ দরকার, এখন এই নিশটা কি এটাই তো আমি বুঝিনি, তো বলছে যে বিষ খাই মরে যাবে, বুঝতেছি না কি। তো ও যখন বলছে তখন আমি বুঝতে পারতেছি যে এটা কোনো গোষ্ঠী বা কোনো জাতিকে বোঝানো হচ্ছে। পরবর্তীতে নিয়ে যখন আমি এটা গবেষণা করা শুরু করলাম একটু ভালো মতো, তাও বুঝি নাই। তার মানে মাসখানিক পরে আরো একটা ক্লায়েন্ট এরকম আসছে, মালয়েশিয়ার। ওই ক্লায়েন্ট বলতেছে যে আমার কিছু কি বলে এটাকে রেস্টুরেন্টের বিজনেস আছে, হ্যাঁ, তো তুমি কোন ইনফ্লুয়েন্সার? আমি বলছি আমি তো কোনো ইনফ্লুয়েন্সার না, তোমার কি লাগবে? বলতেছে তুমি কোন নিশ নিয়ে কাজ করো? আবার এই নিশের কথা আসছে। ইনফ্লুয়েন্সার তো বুঝছি, নিশ তো বুঝি নাই। আবার আমি মনে করছি যে ওর কিছু একটাই হবে। তো আমি আবার ওরে বলছি কি যে আমি তো কসমেটিক্স নিশ নিয়ে কাজ করি, ওইটাই আমি বলে দিচ্ছি, মানে ওইটাই মনে নিস। পরে বলতেছে না আসলে অ্যাকচুয়ালি আমি তো চাচ্ছিলাম যে ফুড রিলেটেড যদি কোনো আইটেম হয় ফুডের। তখন আমি ক্লিয়ার হইলাম যে না, ভ্যারিয়েশন যখন তৈরি হয়েছে একটা জিনিসের, তার মানে কি এইটার একটা কাহিনী আছে। কাহিনী থেকে তখন আমি বুঝছি যে এটা একটা জাতি বা গোষ্ঠীকে বোঝানো হয়, নির্দিষ্ট কোনো ক্যাটাগরি না। হ্যাঁ, এবার আসেন আমরা গুগলে যাই। গুগলে গিয়ে সার্চ করব টপ নিশ ফর ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামের টপ কি কি নিশ আছে যেগুলো দিয়ে মানুষ বিজনেস করতেছে, লেখা আছে দেখেন, টপ 11 হাইলি প্রফিটেবল নিশ ইনস্টাগ্রাম নিশ। হাইলি প্রফিটেবল মানে কি প্রচুর পরিমাণে মানুষের সাথে বিজনেস করতেছে, প্রফিট করতেছে। কমও যদি হয় একদম গরিবী হালে মাসে 5 লাখ টাকা ইনকাম করে এইখান থেকে, এই নিশগুলো থেকে। শুধু ফরেন কান্ট্রিতে না, বাংলাদেশেও হয়, সেটা দেখাবো দাঁড়ান। এগুলো আবার কি এলো, প্লিজ ক্লিক ইচ ইমেজ কন্টেইন এ বোট। এই একটা বোট, এই একটা বোট, আর কই বোট আছে? এটাও তো বোট। নতুন করে আবার কাহিনী শুরু করছে। এই যে দেখেন, প্রথমে বলেছে ট্রাভেলিং। প্রথমে কি বলেছে? ট্রাভেলিং। ট্রাভেলিংটা একটা নিশ। যেমন বাংলাদেশে অনেক ধরনের পেজ আছে না, গ্রুপ আছে না, ট্যুর গ্রুপ বিডি, বেড়াই বাংলাদেশ, ট্রাভেল গ্রুপ বিডি আছে না, ফেসবুকের অনেক গ্রুপ আছে না, এক একটা নামে আছে। বাট যেই নামেই থাকবে ওদের উদ্দেশ্য কি? ট্যুর, ট্রাভেল করানো, রাইট?
তাহলে এই ট্রাভেলটা হচ্ছে নিশ, আর ওগুলো হচ্ছে নিশ নেম, ট্যুর গ্রুপ বিডি, বেড়াই বাংলাদেশ, হ্যাঁ ওগুলো হচ্ছে নিশ নেম, কিন্তু মেইনটা কি নিশ, কি নিশ? ট্রাভেল। ওরা কি করে? ট্রাভেলিং এর কাজ করে, ট্যুরের কাজ করে, ভ্রমণ করায় মানুষকে। এখন কিভাবে প্রফিট আসেন? যেই ব্যক্তি ট্যুরে গ্রুপ খুলছে ওরা ট্যুর করতে অনেক পছন্দ করে, প্রথমে নিজের টাকায় ট্যুর দিছে আর অন্যের টাকায় ট্যুর দেয়। পার্থক্য হচ্ছে টাকা, অন্যের টাকা ট্যুরও দেয় আবার লাভও করে, তার ঘোরার শখ। চিন্তা করে কতদিন নিজের টাকায় আর ঘুরুম, অন্যের টাকায় ঘুরি। ওরা একটা মেথড বের করলো যে আমরা শুধু ঘুরবো না, ঘুরে ঘুরে পিকচারও নিয়ে আসবো, ইনফরমেশন নিয়ে আসবো, সব নিয়ে আসবো, এবং অফার দিব যে চাইলে আপনারা ঘুরে আসতে পারেন। ওগুলো প্রমোট করে না, প্রমোশন করে, সুন্দর সুন্দর ছবি টবি দেয় না। আগে মানুষ কোথাও ঘুরতে যেতে ভয় পাইতো, যে কোন জায়গায় যাবো, কোন জায়গায় কল্লা কেটে দেখা দিব, ঠিক ঠিকানা নাই, জঙ্গল টঙ্গল বেশি ছিল, মানুষ ভয় থাকতো। এখন মানুষ স্বাধীন, এখন সব জায়গায় ঘুরে, সাহস হয়েছে কিন্তু। কারণ কি? এই ট্যুরগুলোর কারণে। কারণ একা আপনি যেতে ভয় করবেন, একটা কাপল যেতেও ভয় করে, বাট একটা ট্যুরের সাথে যদি যায় তার কিন্তু কোনো ভয় নেই। কারণ ট্যুরের সাথে গেলে একটা ফ্যামিলিও যদি যায় একটা ট্যুরের সাথে, সে নিজেকে সেফ মনে করে। কারণ অনেক ব্যক্তি তো 30-40 জন ব্যক্তি যদি জঙ্গলের মধ্যে গিয়ে হারায়ও যায় তাও সমস্যা নেই, সেফ আছে। কিন্তু 4-5 জন বন্ধু মিলে যদি জঙ্গলে হারায় যায় তাও তারা বলতে পারবে না তারা সেফ আছে, তাই না? হতে পারে 4-5 জন, তো কি হয়েছে? বাট সেফটি নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যায় তখন, যে আসলে সেফটি আছে কিনা, পাবে কিনা। তো ওরা প্রত্যেক মাসে, আমরা ট্যুর গ্রুপ ভিডিওতে দেখবেন প্রত্যেক মাসে কম হলে 4-5টা ট্যুর আছে, ইভেন্ট দিচ্ছে প্রতিটা মাসে 3-4টা হলেও থাকে। আজকে অমুক যায়, কালকে তো অমুক যায়। এখন একজন ব্যক্তি যে যায় বিষয়টা তা না, ওদের মেম্বার আছে, ওদের মডারেটর আছে, অ্যাডমিন আছে, ওদের 5-7 জন মিলে প্রতিটা ট্যুর 2 জন মিলে কোঅপারেট করে, 2 জন মিলে গাইড হিসেবে যায়। এখন একটা প্যাকেজ ছাড়লো, ধরেন 6,000 টাকা করে, 5,000 টাকা করে, 10,000 টাকা করে, ক্ষেত্র বিশেষে, পার্সন হিসেবে ক্ষেত্র বিশেষ, যে আমি কোন জায়গায় যাব, প্লেস হিসেবে, থাকা হিসেবে, খাওয়া হিসেবে, কয়দিন থাকবে, ওর উপরে একটা বাজেট নির্ধারণ করা হয়, তাই না? ধরেন 6,000 টাকা একটা বাজেট নির্ধারণ করা হচ্ছে, 3 রাত 4 দিন থাকবে, এরকম একটা বাজেট নির্ধারণ করা হয়েছে 6,000 টাকা। এখন ওরা যেটা করে, ওরা বাজেট যখন ধরে তখন আগে জানি না কত টাকা খরচ করবে একটা ট্যুরের পিছনে, ওইটার সাথে অলওয়েজ ওরা 1,000 টাকা এক্সট্রা রাখে। মানে 1,000 টাকা হচ্ছে ওদের ইনস্ট্যান্ট কাজ ইনকাম। যেখানে 6,000 টাকা অফার করছে সেখানে 5,000 টাকা খরচই করবে, আর 1,000 টাকা হচ্ছে প্রত্যেকটা মেম্বারের কাছ থেকে ওদের ইনস্ট্যান্ট প্রফিট। টাকাটা তো আগেই দিতে হবে, এমন তো না টাকাটা আপনি ট্যুর ঘুরে যাইবেন পুরো হয়ে যাবে তারপর দিতে হবে, এমন তো না। তো এই যে 1,000 টাকা ইনস্ট্যান্ট ওদের লাভ। এখন এক একটা ট্যুরের মধ্যে কম করে হলেও 30 থেকে 40 জন যায়, বিকজ ওরা হিসাব করে এরকম যে আমি একটা বাস রিজার্ভ করতে পারি, হিসাব এরকম, বাস যদি 36 সিটের হয় বা 32 সিটের হয়, ওরা চিন্তা করে 30 জন নিবো, লাগলে আমার 2 জন ফাঁকা যাক, সমস্যা নেই। কিন্তু অতিরিক্ত গেলে এদের জন্য আবার আলাদা টাকা নিতে হয়, বিষয়টা এরকম। তার মানে ওরা কিন্তু ফিক্স করে নেয় যে 30 থেকে 35 বাসের আসন সংখ্যা অনুযায়ী ফিক্স করে ফেলে। এই যে ওরা রেডিটা করলো একটা ট্যুরের জন্য, বাস কোম্পানি থেকে একটা ডিসকাউন্ট নিতে পারে না? পুরো একটা বাসে যদি নেয় অবশ্যই ডিসকাউন্ট পাবে, পায় না? এবং ওরা কিন্তু বন্ধের টাইমেও হতে পারে, আবার বন্ধের টাইমে ছাড়া হতে পারে। যদি বন্ধের টাইমে ছাড়া হয় তো আরো বেশি ডিসকাউন্ট পায়, কারণ সাধারণত ওই জায়গায় মানুষ যায় না, পুরো বাসটা ফিল আপ হয় না, আর আপনারটা পুরো বাসই নিয়ে নিছেন, রাইট? তাহলে ওখান থেকে একটা ডিসকাউন্ট আসে, পায়। এরপর আসেন যেই রিসোর্টে থাকবে বা যেই হোটেলে থাকবে, সেখানে এতগুলো মানুষ যদি থাকে 30 জন, চিন্তা করেন আপনি একা থাকেন এক রুমে, আর ওরা 4-5 জনের রাখে এক রুমে, বড় একটা ডাবল বেডে, রাইট? তাহলে একটা রুমের ভাড়া যদি 2,000 টাকা হয় আপনার জন্য, আর ওর জন্য হচ্ছে 500 টাকা জনপ্রতি পড়তেছে পার পার্সন, কারণ তো অ্যাডজাস্ট করে রাখতেছে, আপনি কিন্তু পার্সোনাল রুম দিবে না, দিবে? তাহলে ওইখান থেকেও একটা ডিসকাউন্ট ওরা নিচ্ছে, ওইখান থেকে পাচ্ছে। কারণ সাধারণত বড় বড় হোটেলগুলোতে এই বড় বড় রুমগুলা পায় না যদি ট্যুরে না যায়। মানে আপনি একটা রুম নিছেন যেটার মধ্যে 3টা বেড আছে, বড় বড় ডাবল বেডের, বড় ফ্যামিলি রুম যেটা বলা হয়। ফ্যামিলি রুমের খরচগুলো কিন্তু সাধারণত কম হয়, আমি মনে করি বেশি, আসলে বেশি না কম হয়, মানুষ বেশি ধরে, টাকাটাকে ভাগ করলে অনেক কম পড়ে যায়। হ্যাঁ, এই ধরনের কাপল রুমগুলো বিক্রি হয় বেশি, কিন্তু সিঙ্গেল রুমও বিক্রি হয় বেশি, কিন্তু ফ্যামিলি রুমগুলো থেকে যায় সাধারণত। এটা কারণে যারা ট্যুরে যায়, লম্বা লম্বা ট্যুরগুলোতে এরা আবার নিয়ে নেয়, ওখান থেকে একটা ডিসকাউন্ট পায়, কারণ এরা প্রতিবারই যাচ্ছে। একজন একটা ট্যুর প্রতি মাসে কমও যদি হয়, মানে 2 মাস 3 মাস পর পর কক্সবাজার যায়। এখন যেই ব্যক্তি গেছে ওই ব্যক্তি তো বারবার যাবে না, যাতে অন্য ব্যক্তি, বাট প্রতি মাসেই দেখা যাবে কি কক্সবাজারে ট্যুর আসে, বা 3 মাস পর পর কক্সবাজার ট্যুর আছে। তার মানে কক্সবাজার ট্যুর যে দিচ্ছে,
ওরা আসা যাওয়া করতে করতে একটা হোটেলের সাথে পার্মানেন্ট হয়ে যায় না? তার মানে কি প্রতি মাসেই বা প্রতি বছর যখন যায় ডিসকাউন্ট পায়। এবার খাবার দাবার যখন একসাথে ঢুকে ওইখানে তো খরচ কমে যায়। একা খাইলে যে খরচ, শেয়ারে খাইলে খরচটা কমে যায়। এবং হোটেলের সাথে চুক্তিও করা হয় যে আমাদের এই আইটেমগুলো দিতে হবে, খাবারটা হচ্ছে এরকম এরকম বা এই রেট। আমার কথা বুঝতে পারছেন? তাহলে দেখেন, খাবার, ট্রান্সপোর্ট, অ্যাকোমোডেশন, তিনটা বাইরে কোনো খরচ আছে? নাই। এই তিনটা থেকে কমও যদি হয় তাও ওরা 500 টাকা লাভ করে। ডিসকাউন্ট যদি নেয় পার পার্সন থেকে 500 টাকা লাভ করে। তাহলে ওইখানে 1000, এখানে কত? 500, 1500। 3000 ব্যক্তির কাছে যদি 1500 টাকা করে নেয়, হিসাব করতে কত টাকা তার ওই ট্যুরের জন্য ইনকাম? কত? 45,000 টাকা। 45,000, 45,000 না? একটা ট্যুর দিয়া 45,000 টাকা তার ইনকাম। অর্থাৎ 60 দিনের ট্যুর দিয়েছেন, 60 দিনের ট্যুরে 45,000 টাকা ইনকাম। আর ও তো ঘুরছে ভাও, ও ঘুরছে ভাও, ও খাইছে ভাও, ওর ঘুরের খুব শখ, ও ঘুরছে আরেকজনের টাকা দিয়ে। খালি আরেকজন টাকা দিয়ে ঘুরছে তা না, ও ঘুরছে, ওর বোনের খায় মিটাইছে, ইনকাম হয়েছে। আর প্রশ্ন হচ্ছে আপনি জীবনে কি করছেন? কি করছেন? এগুলোকে বলে উদ্যোক্তা, অর্থাৎ চিন্তা করা, একটা আইডিয়া তৈরি করা। এখন অনেকের দেখা দেখি হয়তো বা ট্যুর গ্রুপ খুলে ফেলছে, বাট খুললেই যে সফল হয়ে যাবে বিষয়টা এমন না। সার্ভিস, মেইনটেনেন্স, অনেক বিষয় থাকে। যারা আগের থেকে খুলে ফেলছে এদের কিন্তু এখন লাভ আছে না? তার মানে ওটা কিন্তু একটা নিশ, এবং এটা একটা বিজনেস। এটা একটা বিজনেস। এরপর আসুন, বাংলাদেশে একটা নাম করা একটা গ্রুপ আছে না, ফুড ব্যাংক। কম বেশি সবাই চিনি ফুড ব্যাংক, রাইট? পপুলার এবং অনেক টপে আছে এই পেজটা। এটার মধ্যে যত ধরনের পোস্ট হয়, কিসের পোস্ট? খাবার রিলেটেড না? হ্যাঁ। এখানে যে অ্যাডমিন, যে মডারেটর আছে, আপনি জানেন ওদের ইনকাম কত প্রতি মাসে? কম হলো 1.5 লাখ টাকা ইনকাম, কম হলো। সব কিছু বাদ দিয়া কি খরচ আছে জায়গায়? ও খরচ করে ওটা বাদ, ওটা বোনাস, ওটা আমি ধরেই নেই যে খায়, খাওয়ার জন্য ওদেরকে অফার দেওয়া হয়। ও যে পেইড প্রমোশন করে বিভিন্ন রেস্টুরেন্ট থেকে, প্রত্যেক মাসে এটার জন্য টাকা দেওয়া হয়। প্রত্যেক মাসে ভাই একটা পজিটিভ রিভিউ দিয়ে দেন, আপনি এই টাকা দিব। এই টাকার এমন হিসাব করতে গেলে কমও যদি হতো 1.5 লাখ টাকা আসে, কম হলে। আপনি ওই অ্যাডমিন মডারেটরের সাথে কথা কয়ে দেখেন, ওরা উচিত কথা কইব না, ওরা যা পায় তার অর্ধেক করবে সবসময়। 3 লাখ কামাইলে কবো 1 লাখ টাকা পাই, 1.5 লাখ টাকা পাই। আর যেই ধরনের রেস্টুরেন্টের অফার পায় খাওয়ার জন্য, ওগুলো তো বাদ দিই। কোন একটা রেস্টুরেন্টের প্রমোশন চালানো দরকার, বুফে ডিনার, ও পুরো গোষ্ঠীর কইছে তো 14 গোষ্ঠী বুফে ডিনার খাওয়া যায় ফ্রি, কিন্তু রিভিউ দিস, ভালো একটা রিভিউ দিস। এই জায়গা থেকে ইনকামটা আসতেছে। তার মানে কি, সে জাস্ট একটা পেজকে ডেভেলপ করছে, আর কিচ্ছু না। ওই যে ফার্স্ট ক্লাসে মনে আছে বলছিলাম যে ইনফ্লুয়েন্সার কাকে বলে? পপুলার ব্যক্তি, পপুলার পেজ দ্বারা, রাইট? ব্যক্তিটা এখানে মেনশন করা হয় না, বা ব্যক্তিটা ইম্পর্টেন্ট না, ব্যক্তি হচ্ছে ক্রিয়েটর, ক্রিয়েট করছে। ফুড ব্যাংকের অ্যাডমিন আপনি চিনেন না, ট্যুর গ্রুপের মেইন অ্যাডমিন আপনি চিনি না, বাট পেজটা পপুলার। আজকে পেজের মধ্যে একটা ঘটনা ঘটে গেলে এটা ভাইরাল হয়ে যায়। ফুড ব্যাংকে যদি আজকে বলে যে কেএফসিতে মরা মুরগি বেচে, যদি মরা মুরগি খাইছেন, 3 দিন মরছে, এই মুরগি পচছে, এই পচা মুরগির মশলা দিয়ে তাজা বানাই দিচ্ছে, এটা আপনি খান। ভিডিও সহ যদি কেউ, ভিডিও সহ যদি কেউ প্রমাণ সহ দেয় আপনাদের, এটা আন্দোলন শুরু করবেন সবাই, কেএফসি ভাঙ্গা শুরু মানে উড়ে ফেলবে। বিকজ পাওয়ার অফ অডিয়েন্স। কে দিছে কি দিছে এটা পরে, আগে পিটিয়ে দেখো। এটা না, ওইখানে অ্যাডমিন যাই দেন, দেয়ই নেই অ্যাডমিন। এই পোস্ট দিছে কে? আমার মতন, আপনার মতন একজন জনগণ দিছে, কেউ একজন দিছে পোস্টটা, এটা ভাইরাল হয়ে গেছে, কারণ প্রমাণ আছে, মানুষ আলোচনা করলো, ভিডিও পর্যন্ত চলে গেছে। কথা বুঝছেন? তার মানে এগুলো হচ্ছে একটা নিশ। এই যে ফুড, এটা কি? এটা নিশ। এই ধরনের নিশ, এই জন্য বলা হয়েছে যে হাইলি প্রফিটেবল ইনস্টাগ্রাম নিশ। মানে হচ্ছে শুধু ইনস্টাগ্রামে না, সারা ওয়ার্ল্ডেও এই ধরনের নিশ নিয়ে বিজনেস হয়, এবং এই গোষ্ঠীটাকে নিশ বলা হয়। যেমন ফুড, সবকিছু মূল্যই তো একটা ফুড। ফুডের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে না? স্ন্যাক্স আইটেম হইতে পারে, চাইনিজ আইটেম হইতে পারে, বিভিন্ন ক্যাটাগরি হইতে পারে, সবগুলো মিলে তো ফুড। তাহলে এই ফুডটা হচ্ছে নিশ, বুঝছেন? ট্রাভেলিং যদি নিশ হয়, ট্রাভেলিং এর নাম আছে, নামটা কি বলেন তো? কি কি লেখা করতে পারেন? কি?
কি এতক্ষণ লাগে এটা পড়তে? আমি সিগনেচার মাইন্ডের ফার্স্ট যেদিন ক্লাস নেই, প্রথম যেদিন এই পেজটা ওপেন হয়েছে, আমি তো র্যান্ডম সার্চ দিছি, টপ ইনস্টাগ্রাম নিয়ে যদি সার্চ দিছি, প্রথম পেজে এটা আসছে, এখনো চলতেছে আর কি। এদিন ফার্স্ট যখন এরকম আসছে আমি ভেবা থাকা খাই গেছি এটা কি, কারণ আমিও ঝিমাইতেছি কতক্ষণ, বলা বান্না বলতেছি এইটা পড়তেছেন না, আমিও তো পারতেছি না। আমি তখন তাকায় দেখা চিন্তা করতেছি কি কি লেখছে, তো ওরাও চিন্তা করতেছে গভীর আগ্রহ কি কেউ বলতেছে না। পরে আমি এটাকে ছোটবেলা তো আমরা সিলেবল শুনছিলাম, সিলেবল ভেঙে ভেঙে কোনো বড় শব্দটাকে সিলেবল আকারে ভেঙে ভেঙে ছোট ছোট করে শিখা, রাইট? তো ছোটবেলা যখন শিখাইছে ওইটাই তখন এখানে ইমপ্লিমেন্ট করা শুরু করলাম, যেটা ভাঙলে কি নাম, সল্ট ইন আওয়ার হেয়ার। হ্যাঁ, সল্ট ইন আওয়ার হেয়ার, সল্ট তো কি লবণ, ইন আওয়ার হেয়ার মানে কি আমার চুলের লবণ, মানে এটার অর্থটা আসলে এরকম বুঝায়, রাইট? এটা আসলে অর্থটা এরকম হবে না, ওইটার অর্থটা বিদেশিরা যেটা বলে অ্যাকচুয়ালি ওটা মিন করে না, মিন করে অন্য কিছু, একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট মিন করে। সল্ট ইন আওয়ার হেয়ার বলতে যারা বাঙালি তারা মনে করবে যে ওর চুলের লবণ, এটাই ও লেখছে, আসলে এটা না। সল্ট ইন আওয়ার হেয়ারের অর্থটা হচ্ছে এরকম, ওরা এত পরিমাণে ট্যুর করেছে, ট্যুর করার কারণে ওদের চুলটা লালচে আঠালো হয়ে গেছে। সাধারণত চুলে যদি লবণ পড়ে, আপনি সমুদ্রে গোসল করলে সমুদ্রের পানি কি লবণ না, চুলে আঠাটা হয়ে যায় না? চুলটা কি আঠাটা হয় না বিস্তারিত হয়? একদম আঠাটা হয়ে যায়। আপনি অনেক ঘুরাঘুরি করছেন, ধুলাবালু মাথার মধ্যে পড়ছে, দেখবেন যে আপনার চুল কিন্তু লাল হয়ে গেছে, আঠাটা হয়ে গেছে। সমুদ্রের পানি লবণ, ওটা পড়লে আরো লাল হয়ে যায়, চুলের কালারটা চেঞ্জ হয়ে যায়, লালচে লালচে হয়ে যায়। ওরা এটা বুঝতে চাচ্ছে যে আমরা এত পরিমাণে ঘুরছি যে আমাদের চুলটা লবণাক্ত হয়ে গেছে, আঠালো হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, এটা বুঝাতে চাচ্ছে। এটা অর্থ এটা বুঝায় না যে আমার চুল অনেক লবণ, এটা বুঝায় না, বুঝছেন? তো এটা টু রিলেটেড, অর্থাৎ ওরা বিভিন্ন জায়গায় ঘুরছে, সেটার প্রমোশনাল অফার টফারও দিয়েছে, অনেকে ঘুরতে গেছে, এই যে ডিসকাউন্টও দিয়েছে, দেখছেন? ওরা একটা ডিসকাউন্টও দিয়েছে ট্রাভেল উপলক্ষে। বিউটি একটা নিশ, কি নাম এটা, কি নামটা, কি কি এরা চিনেন? এটা কি আপনি চিনেন? আপু চিনেন না? এই এই নামটাকে চিনেন সেটা বলতেছি, আপনারা না চিনলে আবুরা চিনবে। এটা ইন্টারন্যাশনাল, মানে অনেক বড় একটা ব্র্যান্ড, এটা অনেক বড় একটা ব্র্যান্ড। ছেলেদের তো চিনার কথাই না, স্বাভাবিক, কারণ আপনাদের লিপস্টিক লাগায়। তো হুদা বিউটি একটা বড় একটা ব্র্যান্ড। দেখেন ওর ফলোয়ার দেখছেন, অলমোস্ট 40 মিলিয়ন ফলোয়ার্স। পোস্ট কয়টা? মাত্র 33টা পোস্ট, এগুলো স্ক্রিনশট নেওয়া, ওই ধরনের পেজ থেকে স্ক্রিনশট নেওয়া। তো এই কয়টা পোস্টের বিনিময়ে এতগুলো ফলোয়ার, তার মানে ওর এখানে কোনো একটা পণ্য খালি আইনা রাখবে, তারপর শেষ, গায়েব হয়ে গেছে সেকেন্ডের মধ্যে। এত দ্রুত বিক্রি হয় বিকজ ফলোয়ার বেশি, তো ফ্যান ফলোয়ার বেশি না, কোনো একটা প্রোডাক্টের অফার প্রমোশন ছাড়লে ওটা শেষ নাই। আবার নিচের দিকে আসেন, ফ্যাশন। ফ্যাশনটা কি একটা নিশ, এগুলো কিন্তু নিশ, হ্যাঁ, ড্রেস রিলেটেড আর কি। হেলথ অ্যান্ড ফিটনেস, এটা একটা নিশ। লাইফ স্টাইল একটা নিশ, প্যারেন্টিং একটা নিশ, বিজনেস একটা নিশ, মিউজিকও নিশ, ফটোগ্রাফি একটা নিশ, ফুড নিশ, অ্যানিমেল নিশ। দেন তো উত্তরে কি সাথে সাজাইছে, বুঝছেন? ফরেন কান্ট্রিগুলোতে সাধারণত কুকুরকে যেই পরিমাণ যত্ন করা হয় মানুষ তো করে না, মানে ওরা কুকুর বিড়ালকে এগুলোর পিছনে যে পরিমাণ খরচ করে, মানে একটা মানুষের পিছনে বাংলাদেশে তো খরচ করে, অনেক যত্ন নেয়, অনেক খরচ করে এটার পিছনে। প্রত্যেকটা বাসায় মানুষ থাকুক না থাকুক, একটা কুকুর একটা বিড়াল থাকবে, ফরেন কান্ট্রিগুলোতে পাবেনি। তা এইটা হচ্ছে কি একটা ক্যাট রিলেটেড, বাট এটা কি একটা অ্যানিমেল। অ্যানিমেল মানে কি, কুকুর হইতে পারে, বিড়াল হতে পারে, যে কোনো ধরনের অ্যানিমেল হতে পারে না? তাহলে ওই অ্যানিমেলটাকে একটা জাতিকে বোঝাচ্ছে না, একটা গোষ্ঠীকে বোঝাচ্ছে না? এটা হচ্ছে একটা নিশ। এখন বুঝছে নিশ কি? কনফিউশন আছে কোনো? কনফিউশন থাকলে কিছু করার নাই।
এইটার মধ্যে দেখেন প্রায় 10 মিলিয়নের মতো ফলোয়ার। এখানে একটা প্রোডাক্ট বিক্রি করেছে, বিক্রির জন্য আনছে, প্রোডাক্টটা বিক্রি হয়ে গেছে, অনেকে কিনছে, হিউজ পরিমাণে ভিউ হয়েছে এবং প্রোডাক্টটা বিক্রিও হচ্ছে এবং র্যান্ডমলি বিক্রি হতে থাকবে কারণ অডিয়েন্স তো হয়ে গেছে। এখন এখানে যেহেতু কুকুর রিলেটেড একটা পেজ, মানে কুকুর রিলেটেড কোনো প্রোডাক্ট আসলে এটা বিক্রি হয়ে যাবে, কারণ এই রিলেটেড তো। এখানে কারা জয়েন হয়েছে? যারা পছন্দ করে তারাই তো জয়েন হয়েছে। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের নিশ রিলেটেড অ্যাকাউন্ট হতে হবে। আমাদের অ্যাকাউন্ট হতে হবে দুটো, একটা হচ্ছে কি পার্সোনাল অ্যাকাউন্ট নিজের নামে হবে, যেটা হবে বিজনেস অ্যাকাউন্ট, দুটো অ্যাকাউন্টই বিজনেস অ্যাকাউন্ট হবে। আর হচ্ছে নিশ রিলেটেড অ্যাকাউন্ট। এখন আপনি যে কোনো একটা নিশ সিলেক্ট করে একটা অ্যাকাউন্ট খুলতে পারেন, বাট মাথায় রাখতে হবে আমি যেই নিশটা নিয়ে আমি কাজটা করব, যেই নিশটা নিয়ে আমি কাজটা করব, এটা যেন ভবিষ্যতে কাজে লাগে, ইফেক্টিভ হয়, নাইলে আপনার সময়টা হয়ে যাবে পুরোটা ওয়েস্ট। আর যদি আপনি আজকে বুঝে একটা নিশ সিলেক্ট করেন, তাহলে ওই সময়টা আপনার আগামী দিনের জন্য হবে ইনভেস্ট। বুঝে নিতে হবে আমি কোন নিশ নিয়ে কাজ করব, কিভাবে কাজ করব। নিশ নিয়ে কাজ করলে ফলোয়ার দ্রুত বাড়ানো যায়, কিন্তু পার্সোনাল প্রোফাইল নিয়ে কাজ করলে ফলোয়ার দেরিতে বাড়ে। নিশ রিলেটেড অ্যাকাউন্টে যেভাবে আমি আপনাদেরকে একটু করে শিখাবো কিভাবে ফলোয়ার বাড়াতে হয়, কিভাবে কাজ করতে হয়, কিভাবে অর্গানিক মার্কেটিং করতে হয়। একটা ক্লায়েন্ট যখন এসে বলবে যে আমার এই প্রোডাক্টের একটা বিজনেস আছে, তুমি এটা কাজ করে দাও, ওর প্রোডাক্ট ওর সার্ভিস কোনো না কোনো নিশের আন্ডারে অবশ্যই আছে। এখানে কাজ করবো না, একটা যে কথা মাথায় রাখতে হবে, নামটা এমন নির্বাচন করতে হবে যেটা দুইটাই মেনশন করে। নাম, যারা একটা জিনিস মাথায় রাখবেন, যারা খেতে পছন্দ করে, খায়, তারা অবশ্যই ফুড ব্যাংকই থাকবে। ফুড ব্যাংকে এরা আপনি অন্য কোথাও পান আর না পান, ফুড ব্যাংকে কনফার্ম পাবেন, কারণ ও বিভিন্ন খাবার খেতে দেখতে পছন্দ করে, ওইটা নেশা, এই জন্য ফুড ব্যাংকে আছে। আবার আরেকজন ব্যক্তি আছে, তাকে আপনি অলওয়েজ পাবেন কি ফ্যাশনের মধ্যে, ফ্যাশন রিলেটেড আইটেমে, কারণ ওর ড্রেস পছন্দ অনেক, ও খাবারের প্রতি ইন্টারেস্ট না, ও খায় না, ও ড্রেস খায়, ওর ড্রেসের প্রতি অনেক বেশি কনসার্ন, সচেতন ড্রেসের প্রতি, মানে সারা মাসে লাগলে না খায় থাকবো, দুইটা জামা লাগবেই। বাড়ি গেলে কিন্তু বিরিয়ানিও দিব। হ্যাঁ, তো ড্রেসগুলো কিন্তু অনেকের আছে না ড্রেসের প্রতি নেশা, তার মানে এরা কিন্তু ওই ধরনের পেজে থাকেও না, থাকবে কখনোই থাকবে না, ওরা থাকবে ওইটাতে। এখন আপনি ধরেন দুইটাই রাখছেন, এখন এই দুইটা রাখার কারণে ওই ব্যক্তি এমন হতে পারে সে আপনার পেজে জয়েন করবে না, কারণ ও খাইতে পছন্দ করে না, ও কিনতে পছন্দ করে, থাকতেও পারে নাও থাকতে পারে, কারণ ও চিন্তা করবে কি আমি থাকতে গেলে খাওয়ানোর ছবি দেখুন, খাওয়ানোর ছবি দেখলে খাইতে মন চাইবো, কিন্তু খাইতে পারবো না, জামা কিনতে, বুঝছেন? এটা মাথায় রাখতে হবে। নিশ মানে অনেকগুলো নিশ একসাথে হয় না, প্রত্যেকটা নিশ ডিফারেন্ট হইতে হয়, তাহলে ওই রিলেটেড অডিয়েন্স পাওয়া যায়। যে কোনো একটা হলে ভালো হয়, দুটো করা যায়, বাট দুটো করলে দুটো ধরনের অডিয়েন্স। যেমন ধরেন আপনি অ্যানিমেল এমন একটা নাম দিয়েছেন যেখানে কুকুরের এবং বিড়ালের দুটো ছবি আছে, মানে কি আছে না, বিড়াল পছন্দই করে না, দুই চোখে দেখতেই পারে না, কুকুর পছন্দ করে, বাট বিড়াল পছন্দ করে না বিধাই আপনার পেজটাতে অ্যাড হবে না, কারণ কি ও বিড়ালও পছন্দ করে। কথা বুঝছেন? এই একটা কারণে ও কি হবে আপনার পেজটাতে অ্যাড হবে না। বাট আপনার পেজে কি কুকুরের কোনো ছবি নাই? আছে, বাট ও কিন্তু অ্যাকসেপ্ট করবে না আপনাকে, কারণ কি ও বিড়ালই অপছন্দ করে। এটার কারণে ওর এটা হবে না, কারণ ও অনেক বিড়ালওয়ালা ছবি পায়, মানে পেজ আছে, গ্রুপ আছে, ওইখানে জয়েন হয়েছে, আপনারটা না জয়েন হলে কি হয়েছে? কথা বুঝছেন? যদি আপনি একটা স্পেসিফিক ক্যাটাগরি হইতো তাহলে অবশ্যই সে জয়েন করতো। বুঝা গেল? অবশ্যই অনেক ইম্পর্টেন্ট, নিশ সিলেক্ট করাটা খুব ইম্পর্টেন্ট। নিশটা সিলেক্ট করার পরে নিশ নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। হ্যাঁ, কিভাবে কাজ করতে হয় সেটা মেথডটা বলে দিচ্ছি, আসেন। অর্গানিক মার্কেটিং এর মেথড, ফলোয়ার বাড়ানোর মেথড, নিশ রিলেটেড পেজ, আপনার পার্সোনাল পেজের জন্য সব সমান, ইকুয়াল, ডিফারেন্ট কোনো মেথড বা প্রক্রিয়া নাই। পার্সোনাল পেজে যা করবেন নিশ রিলেটেড অ্যাকাউন্টও তাই করতে হবে। ওকে, এবার আসেন আমরা একটা পোস্ট যদি দেখতে চাই, আমরা একটু পেজে যাব, প্রোফাইলে গেলাম, ওকে, আমরা এখান থেকে পোস্ট কোথা থেকে করবো বলতে পারবেন? পোস্ট, এখানে পোস্ট করার কোনো অপশনই নেই, কারণ এটা ব্রাউজার অ্যাপস না, আগেই বলছিলাম, মনে আছে? এখান থেকে সব কাজ করা যায় না। আমরা ইন্সপেক্টে যাব, ইন্সপেক্টে যাওয়ার পরে
এলিমেন্টস এর পাশে লেখা আছে ডিভাইস টুগল বার, টুগল ডিভাইস টুলবার আর কি, এটাতে ক্লিক করব। করার পর লেখা আছে রেসপন্সিভ, রেসপন্সিভ ক্লিক করব। এখন অনেকগুলো ফোনের মডেল আছে, যে ফোনের মডেল ভালো লাগে সেই ফোনটা আপনি লিখে দিবেন। যেমন আইফোন এক্স চালাইবেন, দিছেন রিফ্রেশ, বাস হয়ে গেল আপনার আইফোন, আইফোন এক্স। এটা স্ক্রিনশট দিয়ে আপনার বন্ধুরা পাঠান, দোষ একটা আইফোন কিনছি দেখ কেমন হয়েছে। ও তো ঠিকই কইব যে তুই ফাইনাল করস, তখন কইবেন আমার ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট কি আমি আরেক মোবাইল খুলবো, আমার ফোনই তো খুলবো। তুই আইফোনের স্ক্রিন জানোস কেরম, খুঁজে দেখ। ও কিন্তু বিশ্বাস করতে বাধ্য। হ্যাঁ, আপনার ফোন দিয়ে আপনার ফোন দিয়ে আপনি ছবি তুলবেন কেমন? আপনি এই ফোন দিয়ে আপনার এই ফোনে ছবি তুলতে পারবেন? এই ফোন দিয়ে এই ফোনে ছবি তুলতে পারবেন? এই ফোনটা আপনি বুঝাইবেন যে দোষ আমি একটা ফোন কিনছি, তো কেমনে বুঝাবো? স্ক্রিনশট মারিতে বুঝাই দেবো যে দেখ এই যে আমার একটা স্ক্রিন আছে, এই যে ডিসপ্লে আছে, এই যে ফেসবুক আমি চালাইতেছি, এই যে চালাইতেছি, ওটা চালাইতেছি। তোরা ট্রিট দিমো আজকে আয়, না তুই আমার দে। খাইয়াটা হওয়ার পরে তারপর কইবেন যে দোষ খাওয়াটা হইছে, এটাই ছিল ফোন আর কি। এইখানে এখন একটা বাটন আছে প্লাস, অর্থাৎ পুরো ফোনের যেমন দেখতে দেখা যায় ওরকমটা কিন্তু এখানে আসছে, তাই না? এই প্লাস বাটনে এবার ক্লিক করলে আপনি পিকচারটাকে সিলেক্ট করতে হবে। পিকচার আছে এই দুনিয়াতে, ওপেন, নেক্সট, ক্যাপশন। ক্যাপশন মানে হচ্ছে কি যে পিকচারটার সম্পর্কে যদি কিছু বলতে চান ওটাকে ক্যাপশন বলে সাধারণত, নাম দেওয়া, হেডলাইন দেওয়া। ওটা দেওয়ার পরে এন্টার দিয়ে নিচে নেমে এবার হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ দিয়ে ধরেন আমি লিখলাম ক্যাট, দেখে তো অনেকগুলো নাম আসবে না, ক্যাট রিলেটেড আসছে। এবারে আমি সিলেক্ট করলে ওই হ্যাশট্যাগটা বসে গেল। ওকে, আমরা হ্যাশট্যাগ অ্যানালাইসিস করা শিখাবো, বাট হ্যাশট্যাগটা কিভাবে দিতে দেখেন। দেখো যে শেয়ার বাটনটা লেখা আছে না, শেয়ারে ক্লিক করে এটা কি হয়ে যাবে, অবশ্যই শেয়ার হয়ে যাবে। দ্যাটস ইট, আর কোনো কাজ নেই। এখন হ্যাশট্যাগটা হচ্ছে মেইন, কয়টা হ্যাশট্যাগ দিব, কোন হ্যাশট্যাগ দিব, কারণ এটা হচ্ছে আমার অর্গানিক মার্কেটিং এর প্রক্রিয়া। ওকে, আমরা এই প্ল্যাটফর্ম থেকে বের হই, আমার আইফোন এক্সেরও দরকার নাই, টুলবারও দরকার নেই। ওকে, ওকে, আমরা কোনো নিশ নিয়ে যখন কাজ করবো, নিশ রিলেটেড হ্যাশট্যাগ আমাকে অ্যানালাইসিস করতে হবে। ধরেন আপনার হচ্ছে কি একটা ক্যাট রিলেটেড আইটেম আছে, ক্যাট রিলেটেড একটা পোস্ট বা পেজ আছে, করেছেন, এটা একটা নিশ, কি নিশ, অ্যানিম্যাল নিশ। এখন আমি হ্যাশ দিয়ে লিখলাম এখানে ক্যাট, লিখছি, দেখেন এখানে পোস্টের সংখ্যা আসছে না, 235,48,00,000 না, 23,54,87,000 পোস্ট। মানে কি এটার মধ্যে এতগুলো পোস্ট হয়েছে, কারা করছে, অডিয়েন্সই তো করছে, তার মানে এখানে অডিয়েন্স কানেক্ট আছে, তারাই করেছে। ওকে, নিচেরটা কত আছে, 12 কোটি, পরটা কত, 15 কোটি আছে, সবচেয়ে বেশি আছে কার, 23 কোটি, রাইট? আমরা সাধারণত উপরে যে থাকে তারটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি বা বাদ দিব। কেন বাদ দিব, আসেন আমরা এই হ্যাশট্যাগটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে টপ পোস্ট, নিচে কি লেখা আছে, মোস্ট রিসেন্ট। টপ পোস্ট মানে হচ্ছে কি অল্প সময় যেগুলো ভাইরাল হয়েছে, যেমন এটার মধ্যে কতগুলো পোস্ট আসছে, এটার মধ্যে কতগুলো আসছে, এটার মধ্যে কতগুলো আসছে, আসছে না? আমি এটাতে ক্লিক করলাম, পোস্টের ডেট কবে, মাত্র 2 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে পোস্ট দেওয়া, লাইক আসছে কতগুলো দেখছেন। আবার এইটা 5 ঘন্টা আগে, আবার এইটা 5 ঘন্টা আগে, বাট এখানে 5 ঘন্টা আগে, এটা 5 ঘন্টা আগে, কিন্তু 2 ঘন্টা আগে আইসাও এটা 3 নম্বর প্লেস আছে। কারণ কি, কারণ হচ্ছে এইটার লাইক কমেন্ট আর এটা লাইক কমেন্ট বেশি, বেশি না, 2 ঘন্টার মধ্যে বেশি অর্জন করতে পারছে এবং প্লেসমেন্টে আসছে। নিচেরটা কি, নিচেরটা হচ্ছে মোস্ট রিসেন্ট, মোস্ট রিসেন্ট মানে হচ্ছে এই মাত্রই পোস্ট হয়েছে, এই মাত্র। তো আমরা বেশি কিন্তু রিফ্রেশ দিব, রিফ্রেশ দেওয়ার পর দেখবো এগুলো আসে কিনা দেখবো, চেক করে থাকবেন না, চলে যাবে। এখন আছে, আমরা 1 মিনিট সময়ের মধ্যে কতগুলো পোস্ট আছে সেটা দেখবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159 160 161 162 163 164 165 166 167 168 169
15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26। 1 মিনিটের মধ্যে 1 মিনিট সময়ের মধ্যে 40টা পোস্ট, 1 মিনিট সময়। তার মানে কি দাঁড়াচ্ছে, আপনি যদি পোস্ট করেন আপনার পোস্টটা হারায় যাবে। এই হ্যাশট্যাগটা ইউজ করলে মোস্ট রিসেন্ট রাইজ আপনি পোস্ট খুঁজেই পাবেন না, হারায় গেছে। আমাদের কি করতে হয়, এই জন্য আমাদের পোস্টটাকে অ্যাকচুয়ালি যদি আপনি পোস্টার মধ্যে ভিউ বাড়াতে চান, রিচ বাড়াতে চান, আপনার ওই পোস্টটা কম হলে 5 মিনিটের সময় স্টে করাইতে হবে, 5 মিনিট থাকতে হবে। এটাই তো বলতেছি, শেখাচ্ছি কিভাবে থাকতে হয়। আমি দেখলাম যে এই হ্যাশট্যাগ যদি আমি ইউজ করি আমার পোস্টটা হারায় যাবে, কারণ 1 মিনিটে যদি 40টা পোস্ট হয় 5 মিনিটে তো শেষ, খুঁজে পাওয়া যাবে না, রাইট? এই জন্য আমরা এই ধরনের হ্যাশট্যাগুলোকে অ্যাভয়েড করি। করে আমরা কি করি, আমরা আবার হ্যাশট্যাগে চলে যাই, ক্যাট, এটাকে বাদ দিয়ে সেকেন্ড যে আছে একে নিতে হবে, সেকেন্ড। তাহলে কি হবে, ওইখানে দেখবেন কি এই 1 মিনিটে 40টা পোস্ট হয়নি, তখন 1 মিনিটে হয়তো 20টা পোস্ট হয়েছে, 15টা পোস্ট হয়েছে। যত হ্যাশট্যাগের পরিমাণ কমবে তত ওইখানে প্লেসমেন্টও আস্তে আস্তে কমে যাবে। ওকে, এখন এখানে কথা থাকে, আমরা সাধারণত যদি পোস্টের রিচ বাড়াইতে চাই তাহলে ওটাকে অ্যাভয়েড করতে হবে। বাট ক্লায়েন্টের যদি পোস্ট করতে চান, ক্লায়েন্টের, তাহলে আপনাকে সব দিতে হবে, তখন বাছাবাছি নেই। যেগুলো টপে আছে সেই সকল টপগুলো আপনাকে দিতে হবে, রেজাল্ট আসুক আর না আসুক। টপগুলো যদি আপনি না দেন, ক্লায়েন্টই আপনাকে একসময় কমপ্লেইন করবে যে তুমি এমন হ্যাশট্যাগ দিছো আমার পোস্টের রিচ আসেনি, তুমি কি হ্যাশট্যাগ দিছো। তখন আপনি ওকে দেখাইতে পারেন যে দেখেন এর উপরে আর কোনো হ্যাশট্যাগ নাই, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এর উপরে কোনো হ্যাশট্যাগই নাই, পাবেন না আপনি। তার মানে কি দাঁড়াচ্ছে যে আপনার পোস্ট দিলেই যে রিচ হবে বিষয়টা তেমন না, অনেকে নাই, কালকে বাড়বে, পরশু দিন বাড়বে, এটা বাড়বে তো আস্তে আস্তে। মানে পোস্টটা তো রয়ে গেছে ওই জায়গায়, আমি ওই অডিয়েন্সকে টার্গেট করে সেট করে দিয়েছি বা পোস্ট করেছি, তাই না? তো এটা বাড়বে, এখনই বাড়বে বিষয়টা এমন না, এটা আস্তে আস্তে বাড়বে, যেহেতু অনেকগুলো অডিয়েন্সের মাঝখানে দিয়েছি। তো আপনাকে যেটা করতে হবে, যদি 23 কোটির পরে 20 কোটি 21 কোটি থাকতো তাহলে 23 কোটি বাদ দিয়ে ওই 20 কোটি বা 21 কোটি নিতেন। হ্যাঁ, কমের দিকে নাম্বার নিব, কিন্তু 23 কোটি আর লাস্ট হচ্ছে 15 কোটি, মাঝখানে গ্যাপ কয় কোটি? 15 কোটি, আর ওখানে হচ্ছে গিয়া 23 কোটি, 8 কোটি, একটা গ্যাপ না? এই এত লম্বা গ্যাপ থাকার কারণে আমাকে দুটোই নিতে হবে। এই লম্বা গ্যাপ থাকার কারণে দুটো নিতে হবে। যদি 23 কোটির পরে 20 কোটি থাকতো তাহলে 23 কোটি বাদ দিয়ে 20 কোটি নিতাম। আমার কথা বুঝতে পারতেছেন? যেহেতু 23 কোটির পরে একটা গ্যাপ আছে লম্বা, এই জন্য আমাকে দুটো নিতে হবে, ফার্স্টটা নিতে হবে, বাকিগুলো নিতে হবে। ওকে, এবং এইগুলোকে বলা হয় লাইভ আপডেট। লাইভ, আমি যদি এখন গুগলে খুঁজি চলেন, ক্যাট হ্যাশট্যাগ ফর ইনস্টাগ্রাম, ওয়েবসাইটের উপর ডিপেন্ড করবেন না, কারণ ওয়েবসাইটটা 5-6 মাস আগের, লাইভ নেই। সো ওয়েবসাইট থেকে কেউ সিদ্ধান্ত নিয়ে কাজ করলে ভুল হবে। মোস্ট পপুলার ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ এগুলো, দ্বিতীয় মোস্ট পপুলার হচ্ছে এগুলো, এরপরটা হচ্ছে রিপোর্ট, কোনটার রেশিও বেশি। এখানে লেখছে ক্যাটস অফ ইনস্টাগ্রাম, আমরা এখানে কি চেক করে দেখলাম, ক্যাটস না, ক্যাটস হচ্ছে কত নম্বর? 2 নম্বরে, কিন্তু ও বলতেছে ক্যাট হচ্ছে ফার্স্ট নম্বরে, ক্যাটস। এখানে ফার্স্টে কে? ক্যাট, পরিবর্তন আছে। তারপর এখানে বলছে কি ক্যাট অফ ইনস্টাগ্রাম 3 নম্বরে, এখানে কি বলছে ক্যাট অফ ইনস্টাগ্রাম 2 নম্বরে। বুঝতে পারতেছেন? মানে ও ফার্স্ট, ও 12% ছিল, ও এখন 33% হয়ে গেছে, ও সেকেন্ড, ও থার্ড। ওকে, এটা বলার উদ্দেশ্য হচ্ছে কি এটা পুরনো ওয়েবসাইট, এই জন্য আমরা এখান থেকে ফলো করব না, আমরা এই নামটাকে নিয়ে আমরা হ্যাশট্যাগকে অ্যানালাইসিস করব। এখানে লাইভ পাওয়া যায়, লাইভ
লাইভ আপডেট এখানে আসে। বুঝতে পারছেন? এইভাবে করে আমাদেরকে হ্যাশট্যাগ নির্বাচন করতে হয় এবং আমরা হ্যাশট্যাগটা নির্বাচন করি। হ্যাশট্যাগ নির্বাচন করে আমাকে পোস্ট করতে হবে। এবার আসেন আপনার প্রতিদিনের কাজ কি, কিভাবে কাজটা করতে হয়, কিভাবে ফলোয়ার বাড়াবেন, এটার একটা টিপস দিচ্ছি।